লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। সেখানে মিনহোদের বিল্ডিং এর দারোয়ান আরাম করে বসে বিড়ি ফুঁকছেন আর গুনগুন করে গান করছে। হঠাৎ করে তার মনে হলো কেউ একজন তার সামনে এসে দাঁড়ালো। দারোয়ান তখন ঘাড় ফেরাতেই দেখলো তার সামনে দাঁড়ানো এলাকার বখাটে মাস্তান জিওন জাংকুক। টান টান বুক নিয়ে চোখ দুটো লাল করে রাগে তাকিয়ে আছে দারোয়ানের দিকে। দারোয়ান তখন জাংকুককে দেখে তার হাত থেকে বিড়িটা তাড়াতাড়ি করে ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জাংকুককে বলল, সালাম জেকে জেকে ভাই। জাংকুক দারোয়ানের কলার চেপে ধরে তাকে বলল, কথা আছে, এদিকে আয়। জাংকুকের এমন কথায় দারোয়ান বেশ ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, তে আরে জেকে নিয়ে 2 দিন পূর্বে যে কথাবার্তা রটিয়েছিলাম সেসব কথাবার্তা কি এই জেকে মাস্তানের কানে চলে গেল নাকি? কোনোভাবে জেনে গেল না তো যে এইসব কথাবার্তা আমি ছড়িয়েছি? যদি কোনোভাবে জেনে যায় যে সব দোষ আমার, তাহলে তো সর্বনাশ। আমার যে কি করবে জেকে মাস্তান, ভয়ে ঢোক গিলতে লাগলো দারোয়ান। তখনই দেখলো জাংকুকের পাশে এসে দাঁড়ালো জেহোপ কাই আর সাথে ইয়ঞ্জুনকে দেখে দারোয়ান বেশ রেগে গেল। মনে মনে ভাবলো, বদমাইশ ইয়ঞ্জুন, এই পিচ্চিটা নিশ্চয়ই নালিশ করেছে জেকে মাস্তানের কাছে। নালিশ তো করবেই, দুলাভাই লাগে না। দারোয়ানটা ভয়ে থরথর করে কাঁপছে আর ঘামছে। তখনই জেহোপ দারোয়ানের সামনে এসে দাঁড়ালো আর শান্ত গলায় বলল, বিল্ডিং এর সব কটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবে এখানে। 5 মিনিট সময় দিলাম মাত্র, যা এখন। দারোয়ান বিল্ডিং এর সব ফ্ল্যাটের মানুষকে জড়ো করেছে গ্রাউন্ড ফ্লোরে। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। মিনহোর পরনে এখনো নতুন পাঞ্জাবি। মেয়ের জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছে কেবল। এখানে লিসা ইয়োনো 2 জনই আছে। জেকে মাস্তান আর তার দলবলকে দেখে লিসা বেশ ভয় পেয়ে গেছে। লিসা তখন মনে মনে ভাবলো, তে আর জেকে মাস্তান এই 2 জনকে নিয়ে যে ঘটনা ঘটেছে নির্ঘাত, সেই সব নিয়ে কিছু করতে এসেছে এই মাস্তানটা। ওফো, এই ভেজালে এখন না ফাঁসলেই হয়। তের সাথে এত সব ঘটনা ঘটেছে তা দেখে জেনি আর সহ্য করতে পারলো না। তার ভীষণ জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছে না কোনো রকম। তারপরও যখন জেহোপ দরজায় কড়া নেড়ে বলল নিচে জেকে সবাইকে ডাকছে, তখন জেনির আর করার কিছুই ছিল না। বাধ্য হয়ে জ্বর নিয়েই তাকে নিচে নামতে হলো। জ্বরের কারণে মেয়ের বৌভাতেও যেতে পারলো না জেনি। জাংকুককে দেখে মিনহো ভ্রু কুচকালো। মনে মনে ভাবলো, কি মাস্তানি করতে এসেছে এই ছেলেটা এখানে, কে জানে। হঠাৎ চোখ গেল তার জেহোপের কাছে দাঁড়ানো তার ছেলে ইয়ঞ্জুনের দিকে। ইয়ঞ্জুনকে এভাবে জেকে মাস্তানের বন্ধু জেহোপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মিনহো অবাক হয়ে গেল। মোটা গলায় ডাক দিল, এই ইয়ঞ্জুন, তুই এখানে কি করিস? এদিকে আয়। তার বাবার এভাবে ডাকায় ইয়ঞ্জুন বেশ ভয় পেয়ে গেল। একবার জাংকুকের দিকে তাকালো। জাংকুক ইশারা করে ইয়ঞ্জুনকে বলল, যাও, তোমার বাবা ডাকছে। ইয়ঞ্জুন দৌড়ে মিনহোর কাছে যেতে মিনহো 2 বাহু চেপে ধরলো ইয়ঞ্জুনের। ধমকে সুরে বলল, ওদের কাছে কি করছিলে তুমি? মিনহোর মা তখন জেকে মাস্তান আর তার দলবলকে দেখে মিনহোকে জিজ্ঞেস করলো, ও মিনহো, কথা কস না কে? এরা আবার কেডা আর এখানে ডাকছে কেমন করে? মিনহো কোনো জবাব দিল না, চুপচাপ প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে রইল জাংকুক আর তার দলবলের দিকে। বাড়িওয়ালা জাংকুককে দেখে ভয় পেয়ে গেল। এরপর জাংকুকের সামনে এসে নরম কণ্ঠে বলল, জেকে ভাই, কোনো সমস্যা হয়েছে কি? জাংকুক তখন মেজাজটা খারাপ করে বলল, নিজের জায়গায় গিয়ে দাঁড়া। বাড়িওয়ালা তখন তার বউয়ের কাছে গেল আর বলল, বলেছিলাম তোমাকে, যেখানে জেকে মাস্তান জড়িত আছে সেই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করো না। এখন দেখো কি হয়। এই জেকে মাস্তান যে কি করবে আমাদের সেই জানে। বাড়িওয়ালি তখন চেঁচিয়ে তার জামাইকে বলতে লাগলো,
আমি কি জানতাম নাকি যে এই ছেলে সব শুনে বাড়িতে চলে আসবে? ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে জীবনে ফিরেও তাকাবে না এই বাড়িতে। আর ওসব শুনে অমন মেয়ে কি বাড়িতে রাখা যায়? তুমিই বলো। বাড়িওয়ালা তখন আরও রেগে গেল, বলতে লাগলো, তোমার জন্য এখন যে বিপদটা নেমে এসেছে আমাদের ঘাড়ে, সেই বিপদ থেকে কে বাঁচাবে শুনি? দারোয়ান তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে ভয় ভয় বলতে লাগলো, জেকে ভাই, আমি আমি কি কিছু করেছি? জাঙ্কুক দারোয়ানকে কিছু না বলে ইয়ঞ্জনের দিকে আঙ্গুল রেখে ইশারা করে বলল, ওর বোন তে, চিনিস তাকে? দারোয়ান ভয় পেয়ে গেল, মনে মনে ভাবলো, যা ভয় পেয়েছিলাম তাই হলো। লিসা ভয়ে ভয়ে ইয়নোর দিকে তাকালো, মনে মনে ভাবলো, কি হচ্ছে কি এখানে? কিছুই তো বুঝতে পারছি না আমি। মনে মনে ভাবছে, যা, নতুন বরের সামনে আবার কেঁচো খুঁড়তে সাপ না বের হয়ে যায়। আমার আর সুগার যে সম্পর্ক ছিল, সেই কথাটা যদি ইয়নো জেনে যায় তখন কি হবে? জাঙ্কুক তখন দারোয়ানের উপর রেগে বলল, তোকে আমি কি জিজ্ঞেস করেছি? ইয়ঞ্জনের বোন তে, তাকে তুই চিনিস? দারোয়ান তখন ভয়ে ভয়ে মাথা দোলালো আর বলল, চিনি চিনি জেকে ভাই। জাঙ্কুক তখন দারোয়ানকে আরও বলল, মেয়েটা যে গত পরশু রাতে আমার সাথে ছিল, তোকে কে বলেছে? দারোয়ান তখন ভয় পেয়ে বলল, কেউ কেউ বলেনি জেকে ভাই। জাঙ্কুক তখন চোখ ছোট ছোট করে বলল, আজব, কেউ বললো না তাহলে তুই বুঝলি কি করে? দারোয়ান তখন বলল, আপনার আপনার গাড়ি থেকে আমি নামতে দেখেছিলাম সকালে। জাঙ্কুক তখন অবাক হওয়ার ভান করে বলল, তাই? এতেই বুঝেছিস সব কিছু? মানে আন্দাজ করে নিলি সব কিছু, যে তে আর আমার মাঝে অনেক কিছুই হয়ে গেছে? জাঙ্কুক তখন জেহবকে বলল, জেহব, মানুষ আন্দাজ করে কোথা দিয়ে? জেহব তখন বলল, কেন দোস্ত, মাথা দিয়ে। তাই তখন বলল, জেকে, তাহলে তো এই দারোয়ানকে খুব ভালো একটা পুরস্কার দিতে হয়, কারণ এই দারোয়ানের মাথায় তো দেখি অনেক বুদ্ধি। জাঙ্কুক তখন বলল, অবশ্যই, কিন্তু পুরস্কার দিলে এই কয়েকটা লোকের সামনে কেন দিব? এক কাজ কর, আশেপাশে এলাকায় যত লোকজন আছে সবাইকে ডেকে নিয়ে আয়। এই দারোয়ানের বুদ্ধির তারিফ করা তো তাদেরও কর্তব্য নাকি? দারোয়ান তখন জাঙ্কুকে হাত জোর করে বলতে লাগলো, ভাই, আমি আর এরকম করব না ভাই। যেই না জাঙ্কুক রাগী চোখে দারোয়ানের দিকে তাকালো, দারোয়ান ভয়ে চুপসে গেল, একটা কথা মুখ থেকে বের করতে পারল না। জেহব আর কাই তখন এলাকার সব লোককে একসাথে জড়ো করলো, সাথে একজন সেলুনের লোককেও নিয়ে আসলো। জাঙ্কুক তখন দারোয়ানের গালে এমন একটা থাপ্পড় মারলো, দারোয়ান তাল সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়ল। জাঙ্কুক তখন সেলুনের সেই লোককে বলতে লাগলো, যে মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান, এই নাপিত মাথা ন্যাড়া করে ব্যাটার, জলদি। দারোয়ান তখন মাথায় হাত দিয়ে জাঙ্কুকের কাছে বলতে লাগলো, ভাই ভাই, ক্ষমা করে দেন ভাই, আর কোনো দিনে এগুলো করবো না। আমার ভুল হয়ে গেছে এগুলা করা, আর কখনো তে আর আপনাকে নিয়ে বাজে কথা বলবো না। এবারের মতো ক্ষমা করে দেন ভাই। এভাবে চুল ন্যাড়া মাথা করে দিলে সবাই যে আমাকে নিয়ে হাসবে। এলাকার পিচ্চি পোলাপানগুলো খুবই দুষ্টু, তারা আমাকে নিয়ে বেশ মজা নেবে। ভাই, এরকম করেন না ভাই। জাঙ্কুক চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসলো, লাইটার দিয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কাইকে বলল, কাই, কাজটা কি শুরু করবি নাকি আমি করব? কাই তখন নাপিতের হাত থেকে জিনিসপত্র নিয়ে দারোয়ানের মাথার চুল ফালানো শুরু করলো। দারোয়ান বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে লাগলো। তা দেখে জাঙ্কুক আর তার দলবল বেশ হাসাহাসি করতে লাগলো, সাথে ইয়ঞ্জনও হাসতে লাগলো। জাঙ্কুক তখন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সামান্য চেহারায় চুনকালি পরায় কেঁদে ভাসাচ্ছিস, সেখানে আন্দাজ কর একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিস তুই। ভাব তখন ওই মেয়েটার কেমন লেগেছিল। রঞ্জন তখন হাত তালি দিয়ে বলল, জেকে ভাই, তুমি ঠিকই বলেছ। এই অসভ্য দারোয়ান আমার তে আব্বুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। তুমি এই দারোয়ানকে আরও শাস্তি দাও। মিনহো তখন ইয়ঞ্জনের হাত চেপে ধরল। ইয়ঞ্জন ভয়ে চুপ হয়ে গেল। তখনই বাড়িওয়ালা জাঙ্কুকের পায়ের কাছে এসে
পা ধরে বলতে লাগলো, জেকে ভাই বিশ্বাস করুন, আমি আমি কিছুই করিনি, সব দোষ আমার বউয়ের। আমার বউকে আমি অনেকবার মানা করেছিলাম, কিন্তু তারপরে সে তেকে জানা তাই বললো, সব দোষ আমার বউয়ের। আমাকে আমাকে ক্ষমা করে দিন জেকে ভাই। জাঙ্কুক তখন বাড়িওয়ালাকে বলল, পা ছাড়, তোর মতো ফালতু মানুষ আমার পা ধরে আমার পাকে অপবিত্র করিস না। আর রইল তোর বউয়ের কথা, মহিলা মানুষকে আমি কিছু বলি না, গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার, কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। বাড়িয়েলি তখন মনে মনে ভাবতে লাগলো, বিল্ডিংয়ে সবার সামনে যে ভাব নিয়ে থাকি, জেকে মাস্তান যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাহলে সবার সামনে যে আমার নাক কাটা যাবে। এত যে অহংকার নিয়ে কথা বলি, সব কিছু ধুলায় মিশবে। জাঙ্কুক তখন বলল, এই বাড়িয়ালি শোন, মেয়েটা মানে তে যদি এই বাসায় ফিরে আসে তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাংনা রেখে দিবি, যাকে বলে বিনামূল্যে। আর ও যতদিন এখানে থাকবে তের সমস্ত কাজ করবে তোর বউ, রান্না বান্না কাপড় কাচা সব, মানে সব। রাজি তো? বাড়িয়ালি তখন ভয় ভয় বলল, জি আমি রাজি, আমি তের সব কাজ করতে রাজি। তে এখানে আসলে আমি তেকে এখানে ফ্রিতেই রাখবো, কোনো কোনো টাকা পয়সা নিব না তার কাছ থেকে, তাকে কোনো ঘর ভাড়াও দিতে হবে না। জাঙ্কুক তখন বলল, কথাটা মনে থাকে যেন। এরপর জাঙ্কুক মিনহোর কাছে গেল আর বলল, তোকে কি করা যায় বল তো। জাঙ্কুকের মুখে এভাবে তুই কথাটা শুনে মিনহো বেশ অবাক হয়ে গেল। পেশায় একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী একটা ছেলের মুখে তুই ডাকটা শুনে মিনহোর যেন সম্মানে লাগলো। মিনহো চুপ থাকলেও পাশ থেকে তার মা জাঙ্কুকের উপর বেশ খেপে গেল আর বলল, ওই পোলা, তুমি আমার পোলার লগে এমনি কথা কাও কোন সাহসে? তুমি জানো হ্যাঁ ক্যাডা কত নামি দামি লোকগুলোকে আমার পোলার উঠা বসা? তুমি জানো 2 দিনের বাচ্চা পোলা, এক থাক পরে সিধা বানায় দিমু তোমারে আমি। মিনহোর মায়ের কাছ থেকে এরকম কথা শুনে জাঙ্কুক তখন বেশ রেগে গেল। রাগী কণ্ঠে মিনহোর মাকে ধমক দিয়ে বলল, আই বুড়ি চুপ। মিনহোর মা বেশ ভয় পেয়ে গেল। মিনহোর হাত চেপে ধরে মিনহোর পিছে গিয়ে লুকালো। মিনহো তখন জাঙ্কুককে বলল, আমি আমি কি করেছি? তুমি আমার সাথে এভাবে করে কথা কেন বলছো? জেহোপ তখন সামনে এসে দাঁড়ালো আর মিনহোকে বলল, এই যে মিস্টার, তুমি না আপনি, এই এরিয়ায় জেকে মাস্তানকে তুমি বলার সাহস কেউ করে না। মিনহো বেশ থতমত খেয়ে গেল। এরপর জাঙ্কুককে বলল, আপনি এভাবে আমাকে কেন দেখছেন বলুন তো? আমি তো কিছুই করিনি। তে এতকাল আমার বাড়িতেই ছিল তাই না? আমি ওকে আমার বাসায় আশ্রয় দিয়েছি, নিজের টাকায় খাইয়ে পরিয়ে বড় করেছি। আপনি হয়তো সবই জেনে গিয়েছেন এতক্ষণে, তাহলে আমি কেন বিনা দোষে সাজা পাবো? জাঙ্কুক এমন ভাব করলো যেন মিনহোর সব কথা জাঙ্কুকের কানের এক পাশ দিয়ে চলে গেল। মিনহোকে সম্পূর্ণ ইগনোর করে ইয়ঞ্জুনকে বলল, ইয়ঞ্জুন, তোমার বাবা কিছু করেনি ওই দিন? ইয়ঞ্জুন তার বাবার দিকে তাকিয়ে ভয়ে চুপ হয়ে গেল। জাঙ্কুক বুঝতে পারলো এতটুক ছেলে তার বাবার দোষ কখনোই বলবে না ভয়। জাঙ্কুক তখন মিনহোকে উদ্দেশ্য করে বলল, তুই কি করেছিস তা আমি ভালো করে জানি। মুখটা একটু হাঁক করলেও তুই কি বলতে চাস সেটা বোঝার ক্ষমতা এই জেকে মাস্তানের আছে। এলাকার সকলের হাঁটু কাঁপানোর যোগ্যতা কারো এমনি এমনি হয় না। শুধুমাত্র এই ইয়ঞ্জনের বাপ বলে তোকে কিছু বললাম না। তবে হ্যাঁ, তে ফিরবে কিনা জানি না, তবে মনে কর মেয়েটা বাসায় ফিরে আসলো, আর তখন যদি আমার কানে যায় তুই আবারও ওই মেয়েটাকে কিছু বলেছিস, সেদিন এই জেকে ভুলে যাবে যে তুই মানুষ, মনে করবে তুই একটা ফুটবল। আমি হব সেদিন মেসি, তারপর ফুটবলের মতো তোকে লাথি মারতে মারতে এক গোল পোস্ট থেকে অন্য গোল পোস্টে নিয়ে যাব। ঢুকেছে কথা মাথায়? এত লোক, আত্মীয় স্বজন, ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ, সর্বোপরি ছেলে মেয়ে আর তার মেয়ে আর মেয়ের নতুন জামাইয়ের সামনে এমন অপমান হতে হবে তা কোনোদিনও কল্পনাও করতে পারেনি মিনহো। ভেতর ভেতর রাগে ফেটে পড়লেও মুখ থেকে টু শব্দ পর্যন্ত করলো না।
প্রথম দিনই সেই চায়ের দোকানে এই জেকে মাস্তানের যে বায়োডাটা পেয়েছিল তাতে চুপ করে থাকা ছাড়া মিনহোর যার কিছুই করার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়ন নামজনের ছেলে জিয়ন জাংকুকের সামনে এই মিনহোর মতো একজন সাধারণ মানুষের কি কোনো ক্ষমতা আছে তাকে কিছু বলার? তাই মিনহো বাধ্য হয়ে দাঁতের দাঁত চেপে সব কিছু হজম করলো। মাথা উপর নিচে করে বোঝালো সে জাংকুকের সমস্ত কথাই বুঝেছে। শ্বশুরের এমন অপমানে ইয়োনো বিস্ফোরিত নয়নে তাকালো লিসার দিকে। বরফের মতো জমে যাওয়া লিসাকে দেখে বলল, আশ্চর্য লিসা, এই ছেলেটাকে এভাবে তোমার বাবাকে কথা শোনাচ্ছে কেন? দারোয়ানকে ন্যাড়া করে চুল ফেলে মুখে কালি মাখছে, বাড়িওয়ালাকে লাথি মারছে, আর কেউ কিছু বলছে না? পুলিশে খবর দাও। লিসা তখন চাপা কণ্ঠে বলল, চুপ থাকো ইয়োনো, তুমি এই জেকে মাস্তানকে চেনো না। জাংকুক ভ্রু কুচকে কে কথা বলছে তা দেখতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়ল লিসার দিকে। লিসা আর জাংকুকের চোখাচোখি হতে লিসা তাড়াতাড়ি করে চোখটা নামিয়ে নিল। জাংকুক তখন লিসাকে দেখে তার দিকে আঙ্গুল তুলে বলল, এই মেয়ে, তুই সুগার গার্লফ্রেন্ড না? জাংকুকের মুখে এমন কথা শুনে লিসা যেন ভয়ে এখানেই শেষ হয়ে যাবে। মনে মনে ভাবলো, এই ছেলেটা যদি বাবা আর ইয়োনোর সামনে কিছু বলে ফেলে তাহলে তো সব শেষ হয়ে যাবে আমার। জাংকুক আবারও বলতে লাগলো, তেকে আমি চিনতাম না, আগে কখনো দেখিও নি, তবে তের সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা লিসা। লিসা যেন ভয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তার আর দাঁড়িয়ে থাকার মতো শরীরে কোনো শক্তি নেই। ইয়োনো তখন রেগে জাংকুককে বলল, কি যা তা বলছেন আপনি? তাই তখন বলল, যা তা না, এই লিসা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু সুগার সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা দামি দামি গিফট হাতিয়েছে। লিসা এই এলাকায় এসেছিল আমার বন্ধু সুগার কাছাকাছি থাকবে বলে, কিন্তু যেই সুগার থেকে ভালো ঘর দিয়ে তার সম্বন্ধ এলো অমনি সুগার সাথে ব্রেকআপ করলো। ওদিকে আমার বন্ধু এই লোভী মেয়েটার জন্য কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে। আমরা তো চেয়েছিলাম এই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে সুগার সাথে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মেয়েটাকে ভুলে আমরা তুলে নিয়ে গিয়েছিলাম। আর যখন বুঝলাম তখন আমরা মেয়েটাকে ফেরত পাঠিয়েছি, তাও একদম ঠিকঠাক পরিপাটি অবস্থায়। মেয়েটার একটা নখও পর্যন্ত স্পর্শ করি নাই আমরা। জাংকুক তখন বলল, পরিপাটি ঠিকঠাক মানে তোরা যা ভাবছিস তাই? যে হরামজাদা এর মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানেই পুঁতে ফেলবো আমি। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগার লিসাকে বল, কিন্তু ওই মেয়েতে নির্দোষ, ওকে তোরা কিচ্ছুই বলবি না। নিজের মেয়ের নামে এ ধরনের কথা শুনে মিনহোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিনহো লিসার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এসব সত্যি লিসা? লিসা তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ইয়োনোকে সাফাই দিয়ে বলল, আমার কথাটা শোনো তুমি। জাংকুক তখন সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে তার বন্ধুদেরকে বলতে লাগলো, এখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই এখানে, চল সবাই। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, আর কেউ কি কিছু বলবি? সবাইকে চুপ থাকতে দেখে জাংকুক চলে যাচ্ছিল। এরপর পেছনে ঘুরে আবারও বাড়িওয়ালাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই তেকে কেউ কিচ্ছু বলেছিস তার ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। কথাটা বলেই জাংকুক তার দলবলকে নিয়ে সেখান থেকে চলে গেল। এতক্ষণ সবাই চুপ থাকলেও আর বেশিক্ষণ চুপ থাকতে পারল না। বাড়িওয়ালি তখন মিনহোকে উদ্দেশ্য করে বলল, এর মানে আপনার মেয়ে এসবের মূলে? ছি ছি মিনহো ভাই, ছি, কি লোভী, কি লোভী আপনার মেয়ে। এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়ল, তাও আবার ওই গুন্ডা ছেলের সাথে প্রেম। আর কি কি করেছে এই মেয়েটা কে জানে। শুধু শুধু মেয়েটাকে সেদিন আমরা কত কথা শোনালাম। চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। মিনহোর মা চুপচাপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কী বা বলবেন তিনি। লিসার চোখে পানি। ভয়ে ভয়ে সদ্য বিয়ে করা তার স্বামী ইয়োনোর দিকে তাকালো। ইয়োনোর হাতে হাত রাখতেই লিসার হাত ছাড়িয়ে সবার সামনে মুখের উপর আঙ্গুল তুলে বলল, তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই লিসা।